নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি নতুন অন্য ধরনের রেসিপি নিয়ে। এই রেসিপিটি আগে হয়তো আপনারা কখনোই দেখেননি, বা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আজকে বানাবো সাউর ভাজা। এই রেসিপিটি দেখে আপনারা বলবেন যে আপনারা এই সাউর ভাজা আগে কোনোদিন খেয়েছেন কিনা। প্রথমেই সাউরের এই গোড়ার অংশটা নিয়ে নিয়েছি। সাউরের মূলত একটি বড় অংশ হয়, একটি গোড়ার অংশ, এবং ওপরের দিকটা যেটা দিয়ে ছেঁচকি করা হয়, মানে আমরা যে কচু শাক খাই সেরকম খানিকটা দেখতে হয়, তবে খুব বড় হয়, 5 থেকে 6 ফুট অন্তত এই সাউর দেখতে হয়। তো এখন আমি সাউরের এই গোড়ার দিকের কিছুটা অংশ নিয়ে আমি প্রথমে এর ছালটা ছাড়িয়ে নিচ্ছি। ছালটা ছাড়ানো হয়ে গেলে তারপর এটাকে পিস পিস করে কেটে নেব, এবং তারপরে এটাকে কিছুক্ষণ জলের মধ্যে সেদ্ধ করতে হবে, তারপর রান্নাটা করতে হবে। এই সাউর দিয়ে আপনারা সাউর পোস্ত, সাউর চিংড়ি বা সাউরের ছেঁচকি সব কিছুই করা যেতে পারে। আমরা সাধারণত এই সাউর পোস্ত, সাউর চিংড়ি এবং সাউর ভাজা করে থাকি। এখন আমি আপনাদের সঙ্গে সাউর ভাজা দেখাচ্ছি, পরে একদিন ছেঁচকির রেসিপিটা দেখাবো। ছেঁচকিটা মূলত এই সাউরের নরম অংশ দিয়েই হয়, ওপরের দিকের অংশ এবং ডাঁটার অংশগুলো দিয়ে হয়। আপনারা হয়তো এটা দেখে বলতে পারেন যে এটা মান কচু, তবে একেবারেই নয়। এটা মান কচুর থেকে অন্যরকম হয় স্বাদে, এবং দেখতেও কিন্তু একেবারে মান কচুর থেকে আলাদা। মান কচুর পাতাগুলো অনেক বড় হয়, এই কচুর পাতাগুলো যে আমরা কচু শাক খাই সেরকমই হয়। তো এখন আমি দেখতেই পাচ্ছেন প্রথমে মাছে এরকম একটা কাট লাগিয়ে তারপর এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এইরকমভাবে ভাজা হয়। আর একটা চাইলে ছোট ছোট আলু ভাজার মতন করেও করা যায়, এবং চাইলে পোস্তর মতন কেটেও করা যায়, মানে পোস্তর আলু যেরকম আমরা কাটি সেইভাবেও আপনারা করতে পারেন। এখন সাউরটা কাটা হয়ে গেছে। এরপর কিছুটা জল নিয়ে জলের মধ্যে সাউরটা কিছুক্ষণ ফেলে রাখবো। আর একটি কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে ফুটতে দেব, এবং জলের মধ্যে অল্প হলুদ এবং লবণ দিয়ে এই সাউরটিকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। সাউর সেদ্ধর জন্য অনেকে অনেক সময় প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করেন, তবে এক্ষেত্রে অনেক সময় গলে যেতে পারে। সেই জন্য আমি এই কড়াইয়ের মধ্যে কিছুটা হলুদ এবং লবণ দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলে তারপরে সাউরটা দিচ্ছি। অবশ্যই জলটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নিয়ে তারপরে সাউরগুলো দিতে হবে। এখন আমি পুরো সমস্ত সাউরটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব, এবং সেদ্ধ যাতে হয় সেটা খেয়াল রাখবো। এই সাউরটা খুব ভালো মতনই সেদ্ধ হতে হবে। যদি কম সেদ্ধ থাকে অনেক সময় এটা গলা চুলকাতে পারে, তবে বেশিরভাগ সময় ভালো সেদ্ধ করে যদি ভাজা হয় খেতেও যেমন ভালো হয় আর গলা চুলকাবে না, কারণ সাধারণত এটা কোনো রকম গলা চুলকায় না। এখন আমি কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে দেখবেন জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এবং এই সাউরটা সেদ্ধ হওয়ার পরেও কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এই সেদ্ধের সময় খুবই অল্প লবণ এবং হলুদ দিতে হবে, কারণ হলুদ যদি খুব বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে পুরো সাউরের কুচিগুলো একেবারে কালচে কালার চলে আসবে। তাই একেবারে 1 চিমটে মতন আমি দিয়েছিলাম হলুদের গুঁড়ো। এখন ভালো মতন ফুটিয়ে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলে এটা দেখতে কিন্তু ঠিক এই রকম হবে। আমি মাঝে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন আমি চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। আবারও 1 মিনিট মতন পরে আমি সাউরটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়েছিলাম, আর জল ঝরিয়ে নিয়েছিলাম। এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলেই ভাজাটা হবে, যেভাবে আমরা মাছ ভাজি ঠিক সেইভাবেই ভাজতে হবে, বা বেগুন ভাজা করা হয় যেভাবে সেইভাবেই করা হয়। এখানে প্রথমে আমি তেলের মধ্যে সাউরটা দিয়ে দিলাম। তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে আর ভাজতে খুব বেশি টাইম লাগবে না, শুধুমাত্র দুটো দিক বেশ ভালো মতন গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে যদি রসটা ভালো মতন শুকিয়ে নেওয়া হয় তাহলে এটা আরও ভালো লাগে। তো গ্যাসের ফ্লেম এখন মিডিয়াম রেখেছি, দুটো দিক ভালো মতন গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর এখন আমি অল্প মতন লবণ দিলাম, কারণ আগে যে লবণটা দিয়েছিলাম সেটা খুবই অল্প, তাই এখানে আবারও কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এরকম নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যেহেতু এটা একেবারে খুব বেশি সেদ্ধ হয়ে যায়নি, তাই এটা নাড়াচাড়া করলেও ভাঙবে না। এখন একটা দিক ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার আমি অপর দিকটা উলটপালট করে ভেজে নেব। আর এদিকে মশলাও রেডি করতে হবে। এই ভাজাতে, মাছ ভাজাতে আমরা যে সাধারণত মশলা দিয়ে থাকি সেইগুলোই দেব।
মশলা দেবো এখানে সেটা আমি দেখিয়ে দেবো, তবে আর একটা দিক ভাজার জন্য এইভাবে উল্টে দিয়েছিলাম এবং ভাজাটাও দুটো দিক ভালো মতন করে নেব। মশলার জন্য এখানে আমার পেঁয়াজ, লঙ্কা এবং কিছুটা লবণ একসঙ্গে আমি মিক্স করে নেব। পেঁয়াজ আমি আগে থেকেই মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এখানে 2 টেবিল স্পুন মতন পেঁয়াজ নিয়েছি, সঙ্গে গুঁড়ো লঙ্কা অর্থাৎ ঝাল গুঁড়ো লঙ্কা নিয়েছি অল্প পরিমাণে, ওই 1/2 টিস্পুন মতন। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। সব কিছু একসঙ্গে দিয়ে ভালো মতন মিশিয়ে রাখলে মশলাটা খুব তাড়াতাড়ি এই সাউর ভাজার মধ্যে দেওয়া যেতে পারে। আর চাইলে আপনারা এক এক করে সমস্ত কিছু দিতে পারেন কড়াইয়ের মধ্যে, তবে আমি এই রকমভাবে মিশিয়ে রাখলাম। এখন এটাকে উলটপালট করে নিচ্ছি, দুটো দিক ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে তৈরি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজার জন্য এখানে খুন্তির সাহায্যে আমি এইভাবে সমস্ত মশলাটাকে মিশিয়ে নিলাম। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই এক একটা সাউরকে আলাদা আলাদা করে কড়াইয়ের মধ্যে একটু একটু করে এভাবে মিলিয়ে দিতে হবে। যেভাবে আমরা বেগুন বা মাছ ভাজি সেইভাবে এইভাবে একটা একটা করে আলাদা করে মিলিয়ে দেব এবং তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আবারও কিছুক্ষণ উলটপালট করে নিচ্ছি। এইভাবে গ্যাসের ফ্লেম একেবারে স্লো রেখে আবারও কিছুক্ষণ ধরে এর রসটাকে শুকিয়ে নেব। যখন ভালো মতন রসটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে তারপরে নামিয়ে নিতে হবে। এইভাবে আপনারা একবার বাড়িতে যদি সাউট থাকে বা বাজার থেকে যদি কিনে আনেন বানিয়ে খেতে পারেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। মাছ মাংসকে হার মানাবে এমন টেস্ট হয় এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।